মাত্র 3.5 মাসের মাথায় বিএনপি সরকারের মন্ত্রী দীপেন দেওয়ান তিনি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং যেই কপিটি পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে এটি তার আবেদন পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়েছে, ওই রিসিপ্ট এটি দেখা যাচ্ছে। কথা হচ্ছে দীপেন দেওয়ান এমন একজন বিএনপি নেতা যিনি ছিলেন আসলে বিচারক। 2005 সালে তিনি যুগ্ম জজের পদ থেকে পদত্যাগ করে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তার বাবাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জিয়াউর রহমান সরকারের সময় জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন একজন। তো দীপেন দেওয়ান বিএনপির রাজনীতিতে আসার পরে তিনি তার এলাকার রাঙামাটি, তার এলাকার তিনি বিএনপির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ধর্মীয় অর্থাৎ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি আরো বেশ কিছু, এমনকি তাদের উপজাতিদের মধ্যে, আদিবাসীদের মধ্যে তার যে আরো কিছু কার্যক্রম সেগুলো তিনি চালিয়ে যাচ্ছিলেন। যেহেতু তিনি বিচারক ছিলেন, তার বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় আমি তার দু একজন বন্ধুর সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল বা যোগাযোগ আছে, তাদের মাধ্যমে আমি যতটুকু শুনেছি। ব্যক্তিগতভাবে আমি দীপক দেওয়ানের সাথে আমার কখনো দেখা হয়নি বা আমি তাকে চিনি না, কিন্তু তার দু একজন বন্ধুর সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়। আজকেও এই পদত্যাগের খবরটি জানার পরে তাদের মধ্যে একজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি। তো যতটুকু জানা গেছে যে কেন এই আকস্মিকভাবে একজন মন্ত্রী, পূর্ণমন্ত্রী পার্বত্য অঞ্চল বিষয়ক, তিনি পদত্যাগ করে ফেললেন। তিনি পদত্যাগপত্রে অসুস্থতার কথা বলেছেন এবং দায়িত্ব নেওয়ার ল্যাঙ্গুয়েজটা শুনেন যে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানানভাবে শারীরিক অসুস্থতায় বোধ করছিলেন এবং তিনি এই জন্য পদত্যাগ করেছেন। তিনি কিন্তু এমপিও। আরেকটি বিষয় হচ্ছে, এই যে 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হলো, এই নির্বাচনে যে বিজয়ী এবং পরাজিত যত এমপি, তাদের মধ্যে ব্যবধানের দিক থেকে সর্বোচ্চ ব্যবধানে, বেশি ব্যবধানে বিজয়ী হওয়া কিন্তু এই এমপি দীপেন দেওয়ান। তো এই যে তার একটা বিশেষত্ব, সেরকম একজন মন্ত্রী তিনি পদত্যাগ করে ফেললেন কেন? এটি যেমন সরকারের জন্য অবশ্যই একটা ভাবমূর্তির প্রশ্ন যেমন জেগেছে, পাশাপাশি এই যে নেপথ্যে কি, এটিও একটি সবার মাথায় ঘুরছে। এই কৌতূহল নিয়ে আমি যখন তার একজন বন্ধুর সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম, পাশাপাশি কিছুক্ষণ আগেই আমি সরকারের ভেতরে একজনের সঙ্গেও কথা বলেছি। তো যতটুকু জানা গেছে, একদম নিশ্চিত না হলেও 3টি পয়েন্ট কিন্তু আমি পেয়েছি যে এই 3টি কারণ হতে পারে বলেই এখন পর্যন্ত যতটুকু বোঝা গেল। সেটি হচ্ছে, নাম্বার 1, তারেক রহমানের সঙ্গে গত সপ্তাহ থেকেই এই দীপেন দেওয়ানের বড় রকমের একটা টাগ অফ ওয়ার চলছিল। একটা খুব খারাপ একটা পরিস্থিতি চলছিল, খানিকটা তর্কাতর্কিও পর্যন্ত হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে বলে দীপেন দেওয়ানের ওই বন্ধু আমাকে জানিয়েছেন। বিশেষ করে জঙ্গল সলিমপুরে যে অভিযানটি হয়েছে, এই অভিযানটি নিয়ে দীপেন দেওয়ানের ভিন্ন মত ছিল। যেই আমার ওই যে দীপেন দেওয়ানের যে বন্ধু বা সোর্স, তিনি আর কি যে যতটুকু বলেছেন, পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের ভিতরে যে বেশ কিছু এলাকায়
জঙ্গিদের ট্রেনিং, ভারতীয় সীমান্ত নিয়ে যে উত্তেজনা, সেটি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে দফায় দফায় কিছু আলোচনা দীপেন দেওয়ানের এই ইস্যুগুলো ঘিরে দ্বিমত ছিল। এবং দীপেন দেওয়ান চেষ্টা করছিলেন তারেক রহমানকে বোঝানোর জন্য কিছু পজিটিভ জায়গা থেকে, কিন্তু সেইখানে সেনাবাহিনীর পক্ষ থেকে দীপেন দেওয়ানের সেই মতকে উপেক্ষা করা হয় সবগুলো ইস্যুতেই। মানে সীমান্ত এলাকা এবং সেখানকার যে সীমানা সংক্রান্ত সেখানকার কিছু ভিতরে সেনাবাহিনীর অবস্থান এবং জঙ্গিদের তৎপরতা, এইখানকার কিছু এটি শুরু হয়েছিল মূলত ইউনূস সরকারের সময় থেকেই। এই পুরো বিষয়টি নিয়ে তার সঙ্গে তিনি চেষ্টা করছিলেন তারেক রহমানকে পজিটিভ ভাবে এটি বোঝানোর জন্য যে সেখানে এমন কিছু বিষয় ঘটছে যেগুলো আসলে দেশের জন্য মঙ্গলজনক নয়, যেগুলো আসলে বিএনপির জন্য সামনে খুব বড় একটা প্রশ্নবিদ্ধ হতে পারে। তারেক রহমান নাকি প্রথম দিকে এই ইস্যুগুলো নিয়ে কিছুটা নমনীয় ছিলেন এবং পজিটিভ ভাবে তিনি শুনছিলেন কথাগুলো, কিন্তু একটা পর্যায়ে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে আবার তারেক রহমানকে মোটিভেশন দেওয়া হয়, তখন থেকে তারেক রহমান উত্তেজিত হয়ে পড়েন এবং এই দীপেন দেওয়ানের কথা আসলে তিনি নিচ্ছিলেন না মোটেই। পাশাপাশি আরো আরেকটি ইস্যু হচ্ছে পার্বত্য, তার এলাকাটি এমন, পুরো চট্টগ্রাম বেল্টটি এই মুহূর্তে এমন একটি ঝুঁকিপূর্ণ। একটা তো বললাম যে সীমান্তবর্তী সীমানা এলাকা নিয়ে জঙ্গিদের অবস্থান, সেনাবাহিনীর অবস্থান, পাশাপাশি চট্টগ্রাম বন্দর নিয়ে যে চুক্তির বিষয়টি আসছে, সেই জায়গাটিতেও আসলে এই যে দীপেন দেওয়ানের, যেহেতু তিনি একজন বিচারক ছিলেন, রাজনীতি এখন করেন, কিন্তু তার মেধা, তিনি খুবই ভালো একজন শিক্ষার্থী ছিলেন, তার পড়াশোনা, তার মেধা, তার সততার জায়গা নিয়েও একটা পজিটিভ ইমেজ কিন্তু আছে বা ছিল। সেই সব জায়গা থেকে তিনি এইগুলো নিয়েও এই সরকারের সঙ্গে অনেক ক্ষেত্রেই দ্বিমতে জড়িয়ে গিয়েছিলেন এবং সবকিছু মিলে গত এক সপ্তাহ পর্যন্ত তারেক রহমানের সঙ্গে এটি নিয়ে বিভিন্নভাবেই একটা উত্তেজনাকর অবস্থা ছিল। এবং এই পরিস্থিতির মুখে তিনি আকস্মিকভাবে পদত্যাগ করেছেন বলেই তার যে ওই বন্ধু, তিনি আমাকে যতটুকু ধারণা দিয়েছেন, পাশাপাশি সরকারের ভিতর থেকেও একজনের সঙ্গে আমি কথা বলেছি এবং তিনিও গুরুত্বপূর্ণ এই রিলেটেডই কোনো একটি জায়গায় একটি পদে আছেন, তিনিও জানিয়েছেন যে এটি খুবই স্পর্শকাতর এবং সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গেই ঘটনাটি ঘটেছে। ফলে এটি নিয়ে আসলে এখন অফিসিয়াল ভাবে কি রিয়াকশন বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় কিংবা তারেক রহমানের পক্ষ থেকে বা মন্ত্রীদের পক্ষ থেকে দেওয়া হয়, সেটি কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতেও আসেনি এই মুহূর্ত পর্যন্ত, বা কেউ জানায়নি। এখন দেখা যাক আজকে বাকি যে সময়টুকু আছে এর মধ্যে সরকার নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা কিছু দিবে। এখন কি দেয় সেটি দেখা যেতে পারে। আর যদিও একটা ধারণা করাই যায় এইসব ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে গা বাঁচানো টাইপের একটা প্রতিক্রিয়া কিংবা একটা ব্যাখ্যা কিছু হয়তো দেয়া হবে, সাংবাদিকরা জিজ্ঞেস করলে তাদেরকে আশ্বস্ত করার মতো, এবং গণমাধ্যম স্বাভাবিকভাবে সেগুলো ছাপাবে। কিন্তু অনুসন্ধানী যারা সাংবাদিক আমার সহকর্মীরা আছেন, আশা করি তারা আপনারা একটু খুঁজে দেখুন। আমি যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো তো থাকছেই, এগুলো পাবেন, এর সঙ্গে কিন্তু আরো ইন্টারেস্টিং বেশ কিছু ইস্যু আপনারাও পেয়ে যেতে পারেন, যে নেপথ্যে কি আছে, কেন দীপেন দেওয়ান মাত্র 3 মাসের মাথায় একটি সরকারের একজন, রীতিমতো তিনি এক পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে খুবই প্রভাবশালী একজন মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করলেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। বাংলাদেশে প্রতিদিন এমন সব কাণ্ড কীর্তি, এমন সব ঘটনা ঘটছে একের পর এক, সামাজিক ভাবে খুনোখুনি, হানাহানি, প্রতিদিন যেন জলাশয়ে লাশের আসলে একদম স্তূপ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। অর্থাৎ ফেসবুক খুললেই লাশ আর লাশ।
এমন পাশাপাশি হামের মহামারী আছে, কোরবানি গেল, বহু কিছু হচ্ছে, রাজনৈতিক কি হয় না হয়, সরকারে কারা আছেন না আছেন, আওয়ামী লীগ কখন আসবে না আসবে, নেত্রী শেখ হাসিনা কখন দেশে আসবে, এই সব নিয়ে পরিস্থিতি, সবকিছু আমরা একদম মুখিয়ে থাকি, কিন্তু এর আড়ালে মানুষের একেবারেই জীবন জীবিকার জায়গাটি যেন চাপা পড়ে যাচ্ছে। প্রতিদিন যেই মানুষরা ঘর সামলাচ্ছেন, সংসার সামলাচ্ছেন, পকেট সামলাচ্ছেন, তাদের অবস্থা ত্রাহি। বিশেষ করে যাদের ব্যাংকে বিনিয়োগ আছে, ছোটখাটো আমানত আছে, বিনিয়োগ না বলে আমি আমানত আছে, তারা এখন যে কি ত্রাহি একটি অবস্থার মধ্যে আছেন, সেটি কিন্তু অকল্পনীয়। এই ঈদের সময় অনেকে ধার দেনা করে তার কোরবানি করতে হয়েছে, তাকে ধার দেনা করে জাকাত দিতে হয়েছে, ব্যাংকে টাকা আছে, তারা টাকা তুলতে পারছেন না। আজকেও কিছুক্ষণ আগেও আমি দেখলাম ঢাকায় ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশ টিয়ার সেল ছুটছে, লাঠিপেটা করছে। এই হচ্ছে আমানতকারীদের অবস্থা। যা কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলে আমি যা জানতে পেরেছি, ভেতরে ভেতরে আমানতকারীরা রীতিমতো ফুঁসছেন। যে কোনো সময় এক ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। চট্টগ্রামে ঈদের আগে দেখলাম আন্দোলন শুরু হচ্ছিল, আবার ঢাকায় একই অবস্থা। এইসব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত আছেন সাবেক কূটনীতিক, প্রকৌশলী এবং বিশ্লেষক। তিনি প্রতিদিন আপডেট রাখেন, মানুষকে আপডেট দেন ফেসবুকের মাধ্যমেও। পাশাপাশি তিনি একজন আমানতকারী, প্রবাসী আমানতকারী। তিনি নিজেও ভুক্তভোগী একজন, সেই কারণেই আমি তার কাছ থেকে কথা শুনতে চাচ্ছি, পরিস্থিতি কি এবং কি হতে যাচ্ছে। শফিকুর রহমান অনু, আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমি যে লম্বা করে ভূমিকাটুকু দিলাম আপনার, যাতে বলতে পরবর্তীতে একটু সুবিধা হয়, আপনি শুরু করুন। আপনি কিভাবে ভুগছেন, কিভাবে সাফার করলেন, এইটা দিয়ে একটু। ধন্যবাদ তৌফিক ভাই, এবং আপনার আপনার এই জনপ্রিয় টিভি চ্যানেলের অগণিত দর্শক শ্রোতা সবাইকে আমি ঈদ মোবারক এবং ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ছোট্ট আলাপ আলোচনাগুলি শুরু করলাম। তৌফিক ভাই, আপনি যেটা বলেছেন খুবই সত্যি বলেছেন। আমি আমার নিজেরটা বললে তো স্বার্থপরতা হয়ে যাবে। আমি কিন্তু বছর খানিক আগে কিংবা তারও আগে, আমি যদি বলেন আমি দিনক্ষণ বলতে পারবো, 2025 সালের সেপ্টেম্বর মাসে আমি এই ধরনের একটা প্রেডিকশন করেছিলাম। কেন, আমি একজন তথাকথিত রিমিটেন্স যোদ্ধাই না, আমি বাংলাদেশে একজন, আমার বিদেশে কষ্টলব্ধ পরিশ্রমলব্ধ টাকাগুলি মানে অলাভজনক, মানে মানে কি বলবো, এটা আনইকোনমিক্যাল প্রজেক্টে জমি ফ্ল্যাট না কিনে আমি গভর্নমেন্টের যেখান থেকে ফান্ড কালেকশন করে সেই ডিপার্টমেন্টে আমি টাকাগুলো রেখেছিলাম, এই কারণে যাতে আমার দেশ উপকৃত হয়। আমি এটাকে আমরা অনেকে জানি আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এটাতে আমি 1981 সাল থেকে আমি বিনিয়োগ করে আসছি। তখন তো বিনিয়োগ ছিল না, তখন সামান্য টাকা আমরা জমা রাখতাম। একটা উদ্দেশ্য ছিল, একটা আইসিবি তে কিনলে আমরা ইনকাম ট্যাক্স রিবেটও পেতাম। কিন্তু যখন 1982 সাল থেকে যখন বিদেশে চাকরি করা শুরু করেছি, আস্তে আস্তে যখন টাকা পয়সা জমছে, আমি বেশিরভাগ ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো টাকা বিদেশে না রেখে কিংবা অন্য দেশে স্থানান্তর না করে আমি প্রতিটি পয়সা আমি দেশে পাঠিয়েছি। যদিও আজকে প্রমাণিত হয়েছে এটা আমি বোধ বোকামি করেছি, তবু আমি আফসোস করি না। গত 2 বছর যাবত আমি এই বিনিয়োগ থেকে আমি বঞ্চিত হচ্ছি, কিন্তু আমি বাকি 40 বছর দেশের কিছুটা উপকার করে এসেছি এবং নিজেও উপকৃত হয়েছি। গত এই ইউনূস সরকার শুরু থেকে এবং এখন পর্যন্ত আমি যে সরকারি বিনিয়োগ করতাম সেটা আমি ডিভিডেন্ড পেতাম। এটা ঠিক ফিক্সড না, ওই যে ডাকঘর সঞ্চয় বন্ড কিংবা প্রবাসী সঞ্চয়পত্র ফিক্সড না, এটা ছিল ভেরিয়েবল, মানে কিছুটা ইসলামিক ধাঁচে, মানে আমার সরকার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে যা লাভ পাবে সেখান থেকে আমাদেরকে লভ্যাংশ দিত। আমি এই পর্যন্ত প্রায় 40 বছর যাবৎ বিনিয়োগ করে এসেছি। আমি 8% একবার পেয়েছি, বেশিরভাগ সময় 12+, 10+ শুরু করে 43% পর্যন্ত আমি ডিভিডেন্ড পেয়েছি। এবং আমাদের সো কল্ড স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গে বিগত 15 বছরে আমি গড়ে 40% ডিভিডেন্ড পেয়ে এসেছি। মানে আপনি যদি ধরেন, তাহলে আমি এই গত 15 বছরে আমার যা ইনভেস্টমেন্ট ছিল তার 6 গুণ টাকা আমি নিজে কিন্তু পকেটস্থ করেছি। এটি কিন্তু
কাগজে টাকা না, এটা কিন্তু ওই শেয়ারের ভ্যালুর মতো না। আমি ওই টাকাটা আমি নিজে আমি ক্যাশ করে অন্য জায়গায় ব্যবহার করেছি, কিংবা আমি নিজে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এই ২ বছর এবং এখনো, এবং আমি যা খবর পেলাম, কথাবার্তা বললাম, আগামীতেও এই অবস্থা হচ্ছে। আমার একজন বিনিয়োগকারী, আমানতকারী না। আর বিনিয়োগ আমি একটু একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনি যেই কথাটা মাঝখানে বললেন যে আওয়ামী লীগ সরকারের সময় আপনি আপনি মানে একজন বিনিয়োগকারী বা আমানতকারীদের প্রতিনিধি হিসাবে আমি বলছি যে আপনারা 40%, 43% পর্যন্ত ডিভিডেন্ড পেয়েছিলেন, কিন্তু গত 2 বছরে এই হারটা কত ছিল? বেশি, অনেক বেশি হয়েছে না কম? জিরো ডিভিডেন্ড দিয়েছে আমাকে। আচ্ছা, জিরো। জিরো। আচ্ছা, আমি বলছি যে আমার অনেকগুলো স্কিম ছিল, 2টা-3টা, মানে জিরো ডিভিডেন্ড দিয়েছে। এবং শুধু আমি ওদের সঙ্গে কথাবার্তা বলেছি, ওনাদের সঙ্গে, যে আমি তো একমাত্র না, আমার অনেক পরিচিত আছে, আমার বুয়েটের অনেক শিক্ষক আছেন, আমার অনেক আত্মীয় স্বজন আছেন, যারা বুড়ো বয়সে অবসরে যাওয়ার পর যে অবসর এককালীন যে টাকা পয়সাটা পেতেন, সেই টাকাটা ওইখানে বিনিয়োগ করে বছরে কিংবা মাসে মাসে কিছু লভ্যাংশ পেতেন। সেই আপনার কি একটু ধারণা দিতে পারেন যে এরকম আপনার মতো প্রবাসী আমানতকারী কিংবা দেশেও এই যে গভর্নমেন্টের প্রজেক্টে আমানতকারীর সংখ্যা কেমন হতে পারে বা বিনিয়োগকারী? প্রায় লক্ষাধিক হবে, লক্ষাধিক আমানতকারী। আচ্ছা, ফ্যামিলির সংখ্যা আরো বেশি হবে। আমার আচ্ছা, পরিচিত আচ্ছা, আচ্ছা, আমার বুয়েটের একজন শিক্ষক আছেন। আমার আচ্ছা, আচ্ছা, আমার আপনার শ্বশুর আমার জীবিত উনি করতেন। আমার মামা যিনি পোর্টের চেয়ারম্যান ছিলেন, উনি অবসর পরে যে টাকা পেয়েছিলেন সেই টাকাগুলি। কিন্তু মানুষ বাংলাদেশে এমনি যেন বুড়া যখন অবসরে যায় তখন কার্যক্ষম কমে যায়। আর বাংলাদেশে এই ব্যবসা করা তো রিস্কি, তাই এটাতে মোটামুটি যারা কিছুটা সুদ থেকে বাঁচতে চান, তারা এই সমস্ত গভর্নমেন্ট এই স্কিমগুলো। এটা কি এমন, আমি একটু মানে বোঝার জন্য, আমি তো এই জিনিসগুলো বুঝি না, এই জন্য বোঝার জন্য, এটা কি এমন হতে পারে কিনা যে আওয়ামী লীগ সরকারের সময় শুধুমাত্র যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন তারাই শুধু এখানে আমানত করতেন বা বিনিয়োগ করতেন, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা অন্য কোনো মতাদর্শের কেউ করতো না নাকি? এই স্কিমটা শুরু হয়েছে 1979 সাল থেকে, এবং মানে জিয়াউর রহমানের সময় থেকে? আগে পাকিস্তানও ছিল, পাকিস্তান ইনভেস্টমেন্ট কর্পোরেশন ছিল, তারপর এটা আবার নতুন করে 79 সাল থেকে শুরু হয়েছে। এবং এতে আমি বলি না, আমার পরিচিত আওয়ামী লীগ মানে মনোভাব সম্পন্ন লোকজন খুব কম পাবেন, অন্য ঘরনার লোকজন বেশি পাবেন। এবং এর মধ্যে বেশিরভাগ হচ্ছে, আমি বলছি, যারা অবসরকালীন, যারা অবসর সময়, কিংবা আমার মধ্যে বিদেশি যারা আছেন, দেশে আমরা থাকি, যেমন আমি এটা বিনিয়োগ করে আমার শুধু তেমন, আমি বছর শেষে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ওখানে আমি ডিভিডেন্ড গুলো পেয়ে যেতাম। আমার তেমন কিছু, শুধু মাঝে মাঝে দেখতাম কেমন রাইজ হচ্ছে, কিংবা প্রতি বছর যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করতো তখন আমি দেখতাম যে এই বছর ডিভিডেন্ড কেমন দিয়েছে, কতবা আগে কত দিয়েছে, এটা আমি চেক করতাম। তো মোটামুটি একটা স্টিডি একটা কম হয়ে যায়। আমি 43% বলি, 40%, এটা 12% দিয়েছে, 20% দিয়েছে। কিন্তু এই স্কিমটাতে, আমি যে স্কিমটার কথা বলছি, আওয়ামী লীগের সময়, সেই স্কিমটাতে 43% দিয়েছে। অন্য আইসিবি আরো অনেকগুলো স্কিম আছে, সেটাতে 20%, 12%, 33% দিয়েছে। সেই যে 33% যে স্কিমে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় 33% ডিভিডেন্ড দিয়েছে, সেই স্কিমটাতে এইবার এবং গতবার এবং আগামী সেপ্টেম্বরে ওরা বলছে, স্যার এইবার বোধহয় আমরা ডিভিডেন্ড দিতে পারবো না, এবং জিরো হবে, জিরো ডিভিডেন্ড। এইটা তো মানে তাইলে এই সাফারার যারা, তারা হচ্ছেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, তারা সবাই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, নির্দলীয়, সবাই এখানে পরিচয় একটাই, তারা আমানতকারী নাকি? এবং তারা তো অসহায়, এবং তাদের কোনো, আমাদের কোনো ইয়েও নাই যে যেমন কি ব্যাংকে আপনি যেটা বলেছেন, ব্যাংকে একটা ইয়ে করেছে, একটা নিজের একটা কমিটি করে প্রতিবাদ করছে। আমাদের এই ধরনের কোনো কমিটিও নাই, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি কাউকে আমরা কালেক্টিভ কাউকে আমরা চিনি না, জানি না। ওই আইসিবি অফিসে গেলেই দেখা হতো পরিচিত, কিংবা পরিচিত যে আমার শ্বশুর কিংবা আমার মামা, তারা জানতাম, আমার শ্যালক যারা আমার ভাই, যারা তাদেরটা জানতাম না, কিন্তু অন্যদের আমরা জানার কোনো স্কোপ নাই। এরকম আপনি ওই স্কিমে প্রায় লক্ষাধিক বিনিয়োগ করে আছেন।
এবং এটা গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ন্ত্রিত, প্রাইভেট প্রাইভেট অর্গানাইজেশন না। এবং আরেকটা কথা বলছি, শেখ হাসিনার সময় এই বাংলাদেশের বিনিয়োগ আরো কিছু বিদেশিদের জন্য কিংবা দেশের জন্য যে বিভিন্ন বন্ড আছে কিংবা যেটা সুদ ভিত্তিক কতগুলি আছে, যেটা 12%, 13%, 15%, 8% ফিক্সড দেয়। এই আমি ওই ধরতে যাইনি, যেহেতু বাংলাদেশে পুরো ইসলামিক ব্যাংকিং সিস্টেমে, তবু মোটামুটি যেটা আছে সেটাতে আমি বিনিয়োগ করেছি। শেখ হাসিনার সময়, আওয়ামী লীগের সময় যেগুলি সুদ ভিত্তিক ছিল সেইগুলিতে কিন্তু ডিভিডেন্ড কিংবা লাভের লভ্যাংশ পরিমাণ কমেছে এবং এই অসুদ ভিত্তিক শেখ হাসিনার সময় বেড়েছে। আর ইউনিসি গভর্নমেন্টের সময় এই আমরা যারা এই যে গভর্নমেন্ট সুযোগটা নিয়েছি কিভাবে, যেহেতু এই আমাদের মধ্যে আছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে গভর্নমেন্ট যদি দেখায় লাভ হয় না, আমাদেরকে জিরো ডিভিডেন্ড দিতে পারবে। এই যে আমাদের এই যে সুযোগটা, এই আইনের সুযোগটা ওরা নিয়ে এখানে আমাদের জিরো ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু এই ইউনিট গভর্নমেন্টের সময় যেগুলো সুদ ভিত্তিক বিনিয়োগ, সেখান থেকে কিছু লাভ দিয়েছে, কিন্তু আমাদেরকে লাভ দেয় নাই। কিন্তু এছাড়াও শুধুমাত্র আপনারা যারা আছেন এই যে আইসিবিতে যারা ইনভেস্ট করছেন কিংবা যারা আমানত রাখছেন, তাছাড়াও অন্যান্য ব্যাংকেও পত্রিকা খুললেই দেখা যায় ঈদের আগে অনেক ব্যবসায়ীরা টাকা তুলতে পারেনি, অনেক প্রতিষ্ঠান বেতন বোনাস দিতে পারে নাই, অনেকে ওই যে কুরবানি দিতে হয়েছে ধার করে, অনেকে জাকাত দিতে হয়েছে ধার করে, পত্রপত্রিকা খবর এসছে। তো সব জায়গায় কেন আমানতকারীরা একটা অস্থিরতার মধ্যে পড়ে গেলেন, এইটার কারণ কি আপনি যদি একটু ব্যাখ্যা করেন? কারণটা তো স্পষ্ট, এটা প্রথম দিন থেকে বলেছি, আমলকি গাছ থেকে আম পাওয়া যায় না, এক নম্বর প্রথম হচ্ছে। আর হচ্ছে এই সরকার এবং আগের এই সরকার তো আগের সরকারের একটা কন্টিনিউশন। আগের সরকার ছিল 3 দলের যৌথ, ইউনূস, বিএনপি, জামাত। ইউনূস মানে এনসিপি বলতে পারেন, যারা বলতে পারেন। আর এখন হচ্ছে এক্সক্লুসিভলি বিএনপি সরকার। কিন্তু বিএনপি জামাত তো আপনি জানেন, রাজনীতির চরিত্র জানেন, ওরা তো আগে বলেছিল, তারেক রহমান তো অনেক আগে বলেছে, জামাত বিএনপি একই মায়ের পেটের দুই ভাই। এবং জামাতের নেতা মানে ওদের কেন্দ্রীয় নেতা গোলাম আজম, দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল বিএনপি জামাত একই মায়ের পেটের দুই ভাই, দুই ভাই না, একই মায়ের পেটের দুই ভাই। তাই ওদের রাজনৈতিক চরিত্র এক। এইটা হচ্ছে মানে এই যে বললাম যে আমলকি গাছ থেকে আম পাওয়া যাবে, একটা হচ্ছে ওদের উদ্দেশ্য। এই যে এখন যারা বাংলাদেশ স্বাধীন করছে, যারা শাসন করছে, তারা ছিলেন প্রথম থেকে ঐতিহাসিকভাবে বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে, বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এবং সামরিকভাবে বিরোধিতা করেছে। তারপর ওদের সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালিরা যুদ্ধ করে, গণতান্ত্রিক আন্দোলন করে, তারপরে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 1972 সালে ওদিকে পরাজিত করে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। এবং স্বাধীন হওয়ার পর আপনি জানেন, কিসিঞ্জার বলেছিল আমাদের দেশটা হবে ভিক্ষার ঝুলি, এবং ভিক্ষার ঝুলি অবস্থায় ছিল। বঙ্গবন্ধুকে 3.5 বছর বাংলাদেশের এই প্রথম 3.5 বছর, আর পরবর্তীতে আওয়ামী লীগের এই 15-5-20 বছর শাসন আমল ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলি, সামাজিক সূচকগুলি আপনি যদি দেখেন, অনেক ক্ষেত্রে নিম্নমুখী ছিল কিংবা অনেক ক্ষেত্রে ছিল ফ্ল্যাট, মানে সামান্য উন্নতি হয়েছে। আর এই বঙ্গবন্ধুর সময় এবং বাকি আওয়ামী লীগের, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 2 টার্মে বাংলাদেশের এই অর্থনৈতিক সূচকগুলি কিন্তু ছিল অনেক স্টিপ কার্ভ ছিল। এই কারণে ওই যে কারণটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট। তাই আপনার সন্তানের প্রতি আপনার যেমন দরদ থাকবে, আমি যদি আপনার শত্রু হই, আপনার সন্তান দরদ তো থাকবে না। আমি উল্টো চাবো যে আপনার সন্তান যেন খারাপ হয়, আপনার সন্তান যেন মানে পথভ্রষ্ট হয় কিংবা অমানুষ হয়। ঠিক এই বলছিল এখন যারা বাংলাদেশ স্বাধীন করছে কিংবা বাংলাদেশে এই 54 বছরের মধ্যে 30 বছর যারা স্বাধীন করেছে, তারা কিন্তু আকারে প্রকারান্তে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। তা ওরা কখনোই বাংলাদেশের উন্নতি ভালো চায়নি। কোন দূরদর্শী পরিকল্পনা তো দূরের কথা, ওদের সময় গতানুগতিক প্রাইম মিনিস্টার যেন ছিল, মন্ত্রিসভা ছিল, একটা সরকার ছিল, গতানুগতিক উন্নতি হয়েছে। কিন্তু শেখ হাসিনার সময় যে দূরদর্শীমূলক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, টাস্ক এবং টার্গেট করে উন্নতি করে, সেগুলি ওদের ক্ষমতাও ছিল না, ইচ্ছাও ছিল না। এবং এই সরকারগুলি তো একই অবস্থা। আমাদেরকে এই বিগত ইউনূস আমলতে শুরু করে এখন আবার বলে যে ইউনূস গভর্নমেন্ট নাকি দেশটা, বিএনপি নেতারা বলছে শুধু আওয়ামী লীগ না, ইউনূস 2.5 বছর নাকি দেশে 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি দেখেন
আমার কাছে আছে আগস্টের 7, 8, 9 তারিখে অর্থনৈতিক উপদেষ্টা সালেউদ্দিন আমাদের সাবেক সিএসপি অফিসার প্লাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি স্পষ্ট করে বলেছেন, একবার দেখুন প্রত্যেক জানা আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, আমাদের যে সমস্ত অর্থনৈতিক কার্যক্রম আছে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের ঋণ পরিশোধ সবকিছু করতে পারবো। কিন্তু কি দেখলাম এই 9 বছর শেখ হাসিনা 15 বছরে দেশের এত উন্নতি করে যে ঋণ রেখে গেছিল, বৈদেশিক এবং দেশীয় ঋণ, এই ইউনিট সরকার গত 2 বছর, প্রায় 2 বছর 18 মাসে তেমন কোনো উন্নয়নমূলক কার্য তো শুরু করেই নাই, ঋণের পরিমাণ বাড়িয়েছে প্রচুর। তারপরে বলেন তাহলে ঋণগুলি কোথায় গেল? ঋণগুলি এখন আমরা স্পষ্ট বলতে পারি এই ঋণগুলি হয়েছে, চুরি হয়েছে। প্লাস আপনি দেখবেন ইউনুস গভর্নমেন্ট আসার পরে মন্ত্রীরা, ইউনুস সাহেব তো প্রতি মাসে একবার বিদেশ যেতেন এবং কি কি হোটেলে কত টাকা খরচ করে থাকতেন। আমি যেহেতু 9 বছর এই কূটনীতি দায়িত্বে ছিলাম, শেষে 5-6 বছর আগে কিছু বেশি ছিল, তারপর নেত্রী গভর্নমেন্টের একটা স্ট্রিক্ট নির্দেশনা ছিল বিদেশি মন্ত্রীদের সফর, এমপিদের সফর কিংবা রাষ্ট্রীয় সরকারি কর্মকর্তাদের সফর খুব প্রয়োজন না হলে করা যাবে না। শেষে 4-5 বছর কিন্তু খুবই কম সংখ্যক বিদেশি সফর হয়েছে। কিন্তু গত 1.5 বছর আপনি দেখবেন এই উপদেষ্টাতে শুরু করে প্রধান উপদেষ্টা, তাদের ইভেন ক্ষমতা, আপনি এটা ক্ষমতা ছাড়ার 1 সপ্তাহ আগে একজন উপদেষ্টা তার ছেলে না আত্মীয়ের সঙ্গে দেখা হলো যে নিউজিল্যান্ডে 6 দিন রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রের পোশাক খরচ করে তার পার্সোনাল স্টাফ নিয়ে এসে বেরিয়ে গেছে। এই হচ্ছে, এই কারণে আমি বলছিলাম যে এখন আপনি যেটা বলছেন যে বাংলাদেশে ইদানিং ব্যাংকে আমানতকারীরা বিক্ষোভ করছে, দেখবেন আপনি শুনবেন অনেকে, আমার কাছে আছে, আপনি যে পাঠাতে পারবো, ওরা বলছে আমরা তো 5 আগস্ট আগে আমানত রাখি না, আমরা রাখছি 5 আগস্টের পরে তোমাদের গভর্নমেন্টের সময়, আমরা কেন এই টাকা, আমাদের টাকা কেন আমরা ফেরত পাচ্ছি না? এই যে মানে যেটা বলে, আপনি তো অর্থনীতি ছাত্র, আপনার অর্থনীতি জানেন, আমি অর্থনীতি কিছু পড়াশোনা করছি। অর্থনীতি এমন একটা জিনিস, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, 1 মাসও লাগবে না আপনার এর এফেক্ট বুঝতে। আপনি ব্যাংকে যদি টাকা না থাকে, আপনি টাকা, ব্যাংক তো শুধু টাকা জমা রাখেন, ব্যাংকে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়, নিতে হয় বিভিন্ন জায়গায়, তখন সেই কোম্পানিগুলোকে, সেই অফিসগুলোকে টাকা দিতে পারবে, তখন স্বাভাবিকভাবে বিক্ষোভ সৃষ্টি হবে, জানাজানি হবে। আমি অনেকে বলি যে আপনারা যেটা বলেন আওয়ামী লীগ গভর্নমেন্ট ব্যাংকে টাকা চামকে, একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ শুধু ওরা বলেছিল, সেটা হচ্ছে একটা ভদ্রলোকের বোধহয় ব্যাংকে তার 10,000 টাকা ছিল, সে 20,000 টাকার চেক সাবমিট করেছে, তার চেক বাউন্সে আসছে। এটা স্বাভাবিক। এবং আমি বলতে পারি, আমি বলেছি অনেককে, আমি 2024 ডিসেম্বর জানুয়ারি মাসে বাংলাদেশের সরকারের বিভিন্ন ফান্ড থেকে আমি প্রায় 2 কোটি টাকা উত্তোলন করেছি। ওই আমাকে তো একদিন বলেন যে না আপনাকে টাকা দিতে পারবো না। তাই এখন যে এই যে বললাম, যে কারণে ইউনুস গভর্নমেন্টের সময় লুটপাট যারা করেছে, তো ইউনুস তো এসেছে তার নিজের লুটপাট, নিজের বিভিন্ন মামলা টামলা ইয়ে করেছে। আর এখন যে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা এসেছে, আপনি এখনো 100 দিন কিন্তু একটা সরকারের জন্য অনেক বড় দিন, এবং 100 দিনটা কিন্তু একটা টিপিক্যাল, প্রত্যেক সরকার একটা ইয়ে থাকে। আপনি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বা আগের বিএনপি গভর্নমেন্টের সময় দেখবেন, আপনি তো সাংবাদিক মানুষ, আপনার কাছে অনেক তথ্য আছে, আমার কাছে তথ্য আছে, যে ওই 100 দিন কিন্তু প্রত্যেকটা সরকার মধু চন্দ্রিমা পিরিয়ড থাকে, ওরা ভালো কিছু করার চেষ্টা করে। কিন্তু এই গভর্নমেন্টের 100টা দিন কিন্তু আগের বিএনপি গভর্নমেন্টের অনেক অনেক খারাপ। কেন খারাপ? এই কারণে বলছি, আপনি জানেন এই যে বর্তমান সরকারের, বর্তমান সংসদের অর্ধেকেরও বেশি সংসদ হচ্ছে প্রমাণিত দুর্নীতিবাজ। কিভাবে প্রমাণিত দুর্নীতিবাজ? তারা হচ্ছে ঋণ খেলাপি। ব্যাংকে এবার জানেন, এবার নির্বাচন কমিশন ঋণ খেলাপিদেরকে পর্যন্ত নির্বাচন করার সুযোগ, কিছু কিছু ঋণ খেলাপিকে ওরা নির্বাচন করতে দেয়নি, ওদের বিভিন্ন প্রয়োজনের কারণে, যে যেখানে আবুল হাসান তোকে পাশ করাতে হবে, সেখানে বিএনপির একজনকে ঋণ খেলাপি করে তাকে নমিনেট। কিন্তু অনেক 150 জনের বেশি ঋণ খেলাপি বর্তমান জাতীয় সংসদ সদস্য। আমি খুনি কথা বাদই দিলাম, যে কতজন খুনি এই মন্ত্রিসভায় আছে, সরকার আছে। আমি একটু শেষের দিকে আপনার কাছ থেকে, আপনি এই যে যাদের কথা বললেন, বিশেষ করে ব্যাংকে আমানতকারী, এইটা সরকারি যে নরমাল যে ব্যাংকগুলো আছে বা বিভিন্ন পর্যায়ের যে ব্যাংকগুলো, এখন তো সরকারি বেসরকারি ব্যাংকে ব্যাপকভাবেই টাকা আছে মানুষের, তো সেই জায়গায় যারা